দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাস থেকে আমার বাংলায় আজকের আলোচনার বিষয় জীবনানন্দ দাশের শিকার কবিতার বিষয়বস্তু ব্যাখ্যা। জীবনানন্দ দাশের কবি চেতনাকে সাধারণত আমরা কয়েকটি পর্বে ভাগ করি: প্রকৃতি চেতনা, প্রেম চেতনা, ইতিহাস চেতনা এবং মৃত্যু চেতনা। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি জীবনানন্দ দাশের সমস্ত কবিতায় কম বেশি লক্ষ্য করা যায়। এই চারটি বৈশিষ্ট্যের নিরিখেই তোমাদের শিকার কবিতাটি আলোচনা করব এবং কবিতার শেষে জীবনানন্দ কোন বক্তব্য প্রকাশ করেছেন তা জানব। কাজেই তোমাদের সিলেবাসের বেশ দুর্বোধ্য কবিতাটিকে সহজভাবে বুঝে নিতে গেলে আলোচনাটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আর তোমার প্রশ্নের কিংবা তোমার সিলেবাসের অন্যান্য আলোচনা পেতে আমার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। শিকার কবিতাটি আখ্যানধর্মী কবিতা, অর্থাৎ এই কবিতায় আমাদের একটা গল্প শোনায়। সে গল্প সংক্ষিপ্ত অথচ ভয়ঙ্কর। সে গল্প এক হরিণের। শিকার কবিতাটির সূত্রপাত অরণ্যের একটি ভোরের দৃশ্যে, যখন সূর্যোদয়ের আভাসও আছে, আবার আকাশে একটি তারাও জ্বলজ্বল করছে। গভীর বনে রাত্রিকালীন শীত থেকে বাঁচতে মানুষেরা শরীর উষ্ণ করার জন্য আগুন জেলে তাপ নিচ্ছে। আর এই গল্পের প্রধান যে সেই সুন্দর বাদামি হরিণ চিতাবাঘের হাত থেকে নিজেকে বাঁচাতে ঘুরে বেরিয়েছে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে। অবশেষে যখন ভোর হয়েছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অন্ধকার মুছে গেছে, হরিণের সমস্ত ভয় শেষ হয়েছে, তখন সে নদীর জলে স্নান করতে নেমেছে। কিন্তু ঠিক সেই সময়ে চিতাবাঘিনীর থেকেও ভয়ঙ্কর হিংস্রতা তার জন্য অপেক্ষা করেছিল, আত্মগোপন করেছিল এই অরণ্যেই। অবশেষে তাদের আচমকা গুলিতে সেই হরিণ এখন তাদের ভোজ্য। এখন প্রশ্ন হলো, জীবনানন্দ দাশ এই আখ্যানের মধ্য দিয়ে কোন বক্তব্যকে প্রকাশ করতে চেয়েছেন? শিকার কবিতাটি জীবনানন্দ দাশের মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত। মহাপৃথিবী কাব্যগ্রন্থটি গ্রন্থাগারে 1351 বঙ্গাব্দে প্রকাশিত হলেও কাব্যগ্রন্থের কবিতাগুলি রচিত হয়েছিল 1336 থেকে 1348 সালের মধ্যে। বিশ্বজুড়ে তখন এই দুই বিশ্বযুদ্ধের ভয়াবহতা, কালোবাজারি, বন্যা, মন্বন্তর। তোমাদের ক্লাস 12-এর বাংলা সিলেবাসের শিকার কবিতাটিও এই সময়েরই ফসল। বেদনা, হতাশা, অনিশ্চয়তার পটভূমিতে এক শ্রেণীর মানুষ উন্মত্ত, নিজেদের স্বার্থ রক্ষায় নিয়োজিত। দুর্বলকে লেহন করেই তারা পরিতৃপ্ত। তাদের সৃষ্টি 1930-এর ভারতবর্ষ জুড়ে অর্থনৈতিক মন্দা এবং দুর্ভিক্ষ। শিকার কবিতায় তাদেরই তুলে ধরেছেন শিকারী মানুষগুলোর প্রতিবিম্বে, আর দুর্বল শ্রেণীর প্রতিনিধিত্ব করছে বাদামি হরিণ। সেই অরাজক অবস্থায় প্রেম, বিশ্বাস, ভালোবাসার কোনো জায়গা নেই। জোর যার মুলুক তার, এই আপ্তবাক্যেই ধ্বনিত চারপাশ। তাই এক শ্রেণীর মানুষের আত্মম্ভরিতায় শিকার কবিতাটি কেবল হরিণের মৃত্যু নয়, মানুষের শুভবোধের অপমৃত্যুর গল্প বলছে। এবার আসি শিকার কবিতায় প্রকাশিত জীবনানন্দের কবি চেতনার প্রসঙ্গে। কবিতাটিতে প্রকৃতি চেতনা, প্রেম চেতনা এবং মৃত্যু চেতনা অঙ্গাঙ্গিভাবেই পরিস্ফুট হয়েছে, আর ইতিহাস চেতনা এসেছে সমকালীনতার আধারে আভাস মাত্র হয়ে। প্রথমে আসে প্রকৃতি চেতনা প্রসঙ্গে। আগেই জেনেছি শিকার কবিতার পটভূমি ভোরবেলা, অর্থাৎ প্রভাত ও রাত্রির সন্ধিক্ষণে। রাত্রির অন্ধকার, ভয়, হতাশার শেষে প্রভাত আসে। কিন্তু সেই প্রভাত উজ্জ্বল আলোয় আশা নিয়ে আসে না, সেখানেও অনিশ্চয়তা, অস্তিত্বের সংকট। অর্থাৎ সচেতন কবি ভোরের চিত্রকল্পের মধ্য দিয়ে কবিতার শুরুতেই ধরিয়ে দিয়েছেন দুই বিশ্বযুদ্ধকালীন যুগ যন্ত্রণাকে। আর কাল প্রকাশ পেয়েছে এই লাইনে: হিমের রাতে শরীর ওম রাখার জন্য দেশওয়ালিয়ারা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। হিমের রাত অর্থাৎ হেমন্তকাল বিষণ্ণতার প্রতীক। এখানেও সেই ক্রান্তি যুগের ছবি স্পষ্ট হয়েছে। ভোর ক্রমশ সকাল হচ্ছে, তাই মোরগ ফুলের মতো লাল আগুন হয়ে যাচ্ছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো, আর আকাশে একটি তারা থেকে হয়ে যাচ্ছে নক্ষত্রহীন। এরপর কবিতার শেষ পংক্তিতে একটা অদ্ভুত শব্দ, তারপর নদীর জল লাল। সেই লালও মচকা ফুলের পাপড়ির মতো গাঢ়। এখানে লক্ষ্য করো, যে আগুনের লাল রং রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো ম্লান হয়ে গিয়েছিল, সেখানে সকালে নদীর জলে আবারও গাঢ় লাল হয়ে যায়। এই লাল আসলে উদ্যমতা, পাশবিকতা এবং দাম্ভিকতার রং। অর্থাৎ প্রকৃতি এখানে প্রকাশ পেয়েছে সমকালীনতার সূত্রে। এর পাশাপাশি প্রকৃতির অনুষঙ্গে প্রকাশ পেয়েছে প্রেম চেতনা ও মৃত্যু চেতনা, কখনো শুকনো অসত্য পাতার প্রতীকে, কখনো নদীর তীক্ষ্ণ সেতুল ঢেউয়ে।
কিভাবে? শিকার কবিতায় প্রকৃতির অনুষঙ্গে কিভাবে জীবনানন্দ প্রেম ও মৃত্যু চেতনাকে একই সঙ্গে প্রকাশ করেছেন তার আলোচনা নিয়ে ফিরছি পরবর্তী পর্বে।